ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 12 এবিটি এর তোমাদের যে সায়েন্সের 18 নম্বর পেজ যে আছে সেই এবিটি এর 18 নম্বর পেজ আমরা সম্পূর্ণ অ্যান্সার করব। কি করব, সেকশন 1 করব এবং সেকশন 2 করব। অর্থাৎ তোমাদের যে টোটাল 18 নম্বরের যে প্রশ্ন পড়ে এমসিকিউ এবং এসএ কিউ, এই সম্পূর্ণ এমসিকিউ এসএ কিউ সম্পূর্ণ সমাধান করব। এছাড়াও তোমরা যদি লং অ্যান্সারে যে সমস্ত অঙ্কগুলোর ভিডিও চাও, যদি সম্পূর্ণ সেট চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা পুরোপুরি সম্পূর্ণ ভিডিওর অ্যান্সার চাই। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, যারা ফিজিক্সের সেটগুলো প্র্যাকটিস করছো ক্লাস 12-এর জন্য এবিটিএ থেকে, তো শেষে যে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা সেই অ্যান্সারগুলো দেখে এখানে অ্যান্সার করবে না, কারণ প্রতিটা অ্যান্সার, বেশিরভাগ অ্যান্সারই এখানে ভুল দেওয়া আছে। তাই প্রত্যেকটা অ্যান্সার তোমাদের কনসেপ্ট অনুযায়ী করতে হবে। তো কিভাবে অ্যান্সারগুলো হচ্ছে সেগুলো কনসেপ্ট যদি না বুঝতে পারো, তাহলে তোমাদের ফিজিক্সের অ্যান্সার সঠিকভাবে তোমরা করতে পারবে না। তো প্রতিটা অ্যান্সার কনসেপ্ট ওয়াইজ আমি তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে কোনটা হচ্ছে, সেই কনসেপ্টটা মাথায় রাখবে এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবে। তো চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে 9, 10, 11, 12 তোমরা ফিজিক্স বিষয়ের, ফিজিক্যাল সায়েন্স বিষয়ের সমস্ত ভিডিও তোমরা পেয়ে থাকবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, এ বাহু বিশিষ্ট একটা ঘনকের শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা আছে। তাহলে ঘনকের প্রতিটা তল থেকে, কোশ্চেনটা ভালো করে পড়বে, ঘনকের প্রতিটা তল থেকে নির্গত ফ্লাক্সের মান কত হবে। তো যদি আমরা এখানে একটা ঘনক এঁকে নিই, ঘনকটা যদি আঁকি এবং এর একটি কর্নারে, মানে শীর্ষবিন্দুতে মানে একটা কর্নারে কিউ আধান রাখা আছে, মানে এইখানটাতে আমরা কিউ আধান যদি রাখি, তাহলে কিউ এনক্লোজড বা ইনসাইড দ্য কিউব, কিউ ইনসাইড দ্য কিউব মানে কিউবের ভিতরে এই আধানটার কতটুকু অংশ আছে, কিউ বাই 8 অংশ আধানটার মধ্যে থাকবে। বোঝা গেছে? কিউবটার ভেতরে কিউ বাই 8 অংশ আছে। তাহলে ফাইটা কত হবে, ফ্লাক্স, যে পরিমাণ ফ্লাক্সটা, টোটাল ফ্লাক্সটা এর মধ্য থেকে যাবে। যদি এই ঘনকটার চারপাশে এরমভাবে আমরা 8টা কিউব দিই, মানে যে ঘনকটা আছে, তবে এই আধানটাকে সম্পূর্ণ ফিল আপ করতে পারবে। তাহলে টোটাল ফ্লাক্সটা, এই ঘনকের মধ্য দিয়ে যে ফ্লাক্সটা যাবে, টোটাল ফ্লাক্সটা কতটুকু ফ্লাক্স যাবে এই আধানটার জন্য, এই আধানটার জন্য টোটাল ফ্লাক্স হবে আমাদের কিউব ইনসাইড আপন এপসাইলন জিরো। তো কিউ ইনসাইড কত আছে, কিউ ইনসাইড আছে কিউব আপন 8 এপসাইলন জিরো। তাহলে যে কিউ টোটালটা হবে কিউ বাই 8 এপসাইলন জিরো। এটা যেন তোমরা অ্যান্সার করে দিও না। দেখো এবার বলেছে প্রত্যেকটা তল থেকে, তাহলে এই যে ঘনকের সামনে যে তিনটে তল আছে, দেখো এই যে পেছন দিকের এই তলটা, এই সামনের দিকের এই তলটা, আর এই সাইডের এই তলটা, এই তিনটে তল দিয়ে এখান দিয়ে যে তড়িৎ বলরেখাগুলো যাবে, ইলেকট্রিক লাইনটা যে পাস করবে, যে সামনের তিনটে তল দিয়ে, ঘনকের সামনের তিনটে যে তল আছে, তিনটি তল দিয়ে তোমাদের ইলেকট্রিক লাইন যেটা আছে, ইলেকট্রিক লাইন মানে ইলেকট্রিক ফিল্ডে যে লাইনটা আছে, সেটা এর সাথে কিরকম, তলগুলোর সাথে কেমন হবে, সেগুলো হচ্ছে তলগুলির সাথে সমান্তরাল হবে। কিরকম হবে, সমান্তরাল। তার মানে এই তিনটে আমাদের তল আমাদেরকে কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বোঝা গেছে? শুধুমাত্র কোন তলগুলোর মধ্যে থেকে ফ্ল্যাশ যাবে, এই যেই তলটা কাটা ক্রস চিহ্ন দিচ্ছে, এই তলটা, এই দিকের তলটা, নিচেরটা নয় কিন্তু, এই যে মাঝের যেই তলটা আর এই সাইডে এই তলটা, এই শুধুমাত্র এই তিনটে তল দিয়ে ফ্লাক্সটা যাবে। তাহলে প্রতিটি তল থেকে অতিক্রান্ত ফ্লাক্স হলো, প্রতিটি তল থেকে অতিক্রান্ত ফ্লাক্স হবে, দেখো না বুঝলে কিন্তু তোমরা অ্যান্সারগুলো করতে পারবে না। ফ্লাক্স, অতিক্রান্ত ফ্লাক্স হবে, আমি সেটাকে যদি ফাই নাম দিই, তাহলে ফাই টোটাল হবে, ফাই টোটাল, টোটাল ফাইয়ের কত অংশ, 3 দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কিউব আপন 3 × 8 এপসাইলন জিরো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিউব আপন 3×8 = 24 এপসাইলন জিরো। বোঝা গেছে? তাহলে প্রতিটা তল থেকে নির্গত ফ্লাক্সের পরিমাণ হবে কিউব আপন 24 এপসাইলন জিরো। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, দুইয়ের প্রশ্নটা বলছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের মান দিয়ে দিয়েছে। তাহলে 1, 1, 0 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে গেলে আমাদেরকে কি বের করতে হবে, এইদিকে যদি আমরা দুইয়েরটা সমাধান করি, আমাদের ই ইকুয়াল টু কী হয়, আমরা যদি ই ভেক্টর আমরা বের করতে পারি, তাহলে মাইনাস অফ, দেখো ডেল ভি আপন হচ্ছে ডেল এক্স ইন্টু আই ক্যাপ, প্লাস হচ্ছে ডেল ভি আপন ডেল ওয়াই ইন্টু জে ক্যাপ। বুঝা গেছে? প্লাস হচ্ছে ডেল ভি আপন ডেল জেড ইন্টু কে ক্যাপ, মানে আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ করতে হয়।
তাহলে ভি এর যে মানটা আমরা ভি মানটা লিখে দিচ্ছি 6xy মাইনাস ওয়াই প্লাস হচ্ছে কত আছে 2yz। তাহলে আমরা যদি ডেল ভি আপন ডেল এক্স বের করি, দেখো শুধু এক্সের ডেরিভেটিভ হবে, বাদ বাকি সব ধ্রুবক পড়ে থাকবে। তাহলে এখানে 6y হবে। আচ্ছা, ডেল ভি আপন ডেল ওয়াই কত হবে? ডেল ভি আপন ডেল ওয়াই যদি করি, শুধু ওয়াইয়ের ডেরিভেটিভ হবে, তাহলে প্রথমটা পড়ে থাকবে 6x, তারপরটা পড়ে থাকবে -1, আর তারপরটা তোমার কত পড়ে থাকবে প্লাস হচ্ছে 2z, এটা পড়ে থাকবে। বোঝা গেছে? আচ্ছা, যদি আমরা ডেল ভি আপন ডেল জেড, জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে কত হবে? এখান থেকে দেখো এর 6xy কেটে যাবে, মানে 0 হয়ে যাবে, কারণ এগুলো ধ্রুবক রাশি হিসাবে কাজ করবে। শুধু জেডের ডেরিভেটিভ হবে, বাকিটা ধ্রুবক পড়ে থাকবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? ইলেকট্রিক ফিল্ডে যদি আমরা ভ্যালু বের করি, তাহলে ই এর মানটা কত হয়ে যাবে? দেখো, ই হবে মাইনাস অফ ডেল ভি আপন ডেল এক্স, এর মানটা কত? এর মানটা হচ্ছে 6y। তাহলে 6y আই ক্যাপ, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। আচ্ছা, তারপরে প্লাস ডেল ভি আপন ডেল ওয়াই, এর মানটা কত? এর মানটা হচ্ছে 6x-1 প্লাস হচ্ছে 2z ইন্টু হচ্ছে জে ক্যাপ। তারপরে ডেল ভি বাই ডেল জেড, এর মানটা কত? এর মানটা 2y, তাহলে এটা হয়ে যাবে 2y ইন্টু হচ্ছে কে ক্যাপ। বোঝা গেছে? এবার আমাদের কোন বিন্দুতে বের করতে বলেছে? কোশ্চেনে দেখো 1, 1, 0 বিন্দুতে। তাহলে ইলেকট্রিক ফিল্ড, এখানে আমি 1, 1, 0 বিন্দু যদি বসাই, তাহলে এক্সের জায়গাতে কত বসবে? 1, ওয়াইয়ের জায়গাতে 1, জেডের জায়গাতে 0। তাহলে এইটা 1 বসালে হবে 6, সামনে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস 6i ক্যাপ। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস, এটাতে আমরা 1 বসালে কত হয়ে যাবে? 6-1 প্লাস হচ্ছে 0 ইন্টু জে ক্যাপ প্লাস হচ্ছে 2 কে ক্যাপ। প্লাস হবে নি, প্লাস মাইনাসে এটা হয়ে যাবে -2 কে ক্যাপ। তাহলে এখানে যদি সিম্পল করি, আমাদের -6i ক্যাপ মাইনাস, আচ্ছা এখানে 5 জে ক্যাপ আর মাইনাস হচ্ছে 2 কে ক্যাপ। তাহলে আমাদের লাস্ট অফ দি অ্যান্সার হচ্ছে -6i ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস হচ্ছে 2 কে ক্যাপ। তাহলে আমাদের কোন অ্যান্সারের সাথে মিলছে এটা? এটা আমাদের অ্যান্সারের সাথে মিলছে সি অ্যান্সারের সাথে। দেখো, সি অ্যান্সারের সাথে মিলে গেছে, -6i ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে আমাদের, তিনের কোশ্চেনটা, তিনের প্রশ্নটা কি বলেছে? তিনের প্রশ্নটা একটা কার্বন রোধক বলেছে। তো কার্বন রোধকের প্রথম বর্ণটা লাল, দ্বিতীয়টা হলুদ, তৃতীয়টা কমলা এবং চতুর্থ বর্ণ নেই। আচ্ছা, আমরা কি জানি? আমাদের শর্টকাট ফর্মুলা তোমাদের আরেকবার লিখে দিচ্ছি, দেখো। বি বি রয়, এরম ভাবে মনে রাখতে বলেছিলাম। বিবি রয়, গ্রেট গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ভেরি জেন্টেল অ্যান্ড ওয়াইজ, জেন্টেল ওয়াইজ। বোঝা গেছে? এরম ভাবে আমরা মনে রাখতে বলেছিলাম। আচ্ছা, শুরুটা কোথা দিয়ে হয়? 0 থেকে, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক, 0 থেকে শুরু হয়। আচ্ছা, রেডটা তাহলে কত নম্বরে পড়ছে? আমাদের প্রথমটা লাল, রেড প্রথমটা কি আছে? আমাদের লাল বলে দিয়েছে। তাহলে লালটা কত নম্বরে পড়ছে? লাল 1, 0, 1, 2, লালটা 2-এ পড়ছে। আচ্ছা, হলুদ, হলুদটা হলো কততে পড়ছে আমাদের? দেখো, 0, 1, 2, 3, 4, হলুদটা পড়ছে আমাদের 4-এ। আচ্ছা, তারপরে কমলা, কমলাতে আমাদের কত পড়ছে? কমলাটা হচ্ছে অরেঞ্জ, 0, 1, 2, 3, তাহলে কমলাটা আমাদের 3-এ পড়ছে। মাথায় ঢুকেছে? আচ্ছা, কোনো কালার নেই, কোনো কালার নেই মানে হচ্ছে টোলারেন্স। টোলারেন্স কত হবে আমাদের? টোলারেন্স হচ্ছে 20%। কোনো যদি কালার না থাকে, আমাদের টোলারেন্স হয়ে যাবে 20%। সেটা আমরা লাস্টে লিখে দিয়েছি। তাহলে রোধকের রোধটি হবে, রোধের মানটা হবে, দেখো প্রথমটা সংখ্যা বসে যাবে, তারপরে সংখ্যা বসে যাবে, তারপরে ইনটু হয়ে 10⁻³ নম্বর সংখ্যাটা বসবে। প্লাস মাইনাস কোনো কালার নেই, সেই জন্য টোলারেন্স কত হয়ে যাবে? 20%। টোলারেন্স কত পার্সেন্ট? এখানে আমরা অ্যান্সার বসিয়ে দেবো 20%। তাহলে এটাকে যদি সিম্পল করি, 24-এর পর 1, 2, 3টে শূন্য, প্লাস মাইনাস 20% আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে? অপশান সি, 24-এর পর 3টে শূন্য, প্লাস মাইনাস 20%। তাহলে অপশান সি এটা সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একবার তোমাদের রিভাইজ করে দিলাম। আচ্ছা, 4-এর দাগের যে প্রশ্নটা, 4-এর দাগের প্রশ্নটা কি বলেছে? একটি প্রোটন আর একটি আলফা কণা একই চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে একই বেগে পাঠানো হলো, তাদের বৃত্তগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তো 4-এর দাগের কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি। দেখো, তার আগে পেজটা আমি ক্লিয়ার করে দিই। তো ফার্স্ট এখানে 4-এর দাগের প্রশ্নটা, একই চৌম্বক ক্ষেত্রে যদি প্রবেশ করে, তাহলে একটা প্রোটন আলফা কণা, আচ্ছা তাদের বৃত্তপথের ব্যাসার্ধটা আমি কত ধরে নিচ্ছি? বৃত্তপথের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর। তাহলে এখান থেকে অভিকেন্দ্র বলটা হয়ে যাবে mv² আপন আর। এটা কার সাথে সমান হবে? বি কিউ ভি সাইন থিটার সাথে সমান হবে।
আচ্ছা কীভাবে প্রবেশ করে লম্বভাবে, তাহলে থিটা কত, থিটা হচ্ছে 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এম ভি স্কোয়ার আপন আর ইকুয়াল টু হচ্ছে বি কিউ ভি, যেহেতু সাইন 90 ডিগ্রি কত, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, কারণ সাইন 90 ডিগ্রি কত হবে, 1 হবে। আচ্ছা এখান থেকে ভিবি কেটে গেলে আর এর মানটা আমরা যেটা পেয়ে যাব, আর এর মান হয়ে যাবে এম ভি আপন বি কিউ, তাহলে ফাইনাল যে আমাদের সমীকরণ পেয়ে গেলাম আমরা এম ভি আপন বি কিউ। এবার এই সমীকরণটা আমরা কাজে লাগাবো। তাহলে প্রথমটা কি বলেছে, প্রথমটা প্রোটন বলেছে, তারপর আলফা, তাহলে আর পি প্রোটন আর আলফা, দেখো এখানে সব সেম থাকবে, শুধু ভর আর আধানের উপর নির্ভর করবে। তাহলে শুধুমাত্র এখানে আমি লিখে দিচ্ছি যেহেতু সব কনস্ট্যান্ট, তাহলে আর ভ্যারিসিয়াস এম আপন কিউব আধানটার ওপর, যেহেতু একই বেগ আর একই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে, এটা বাদ হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে এম পি আপন এম আলফা ইন্টু কিউটা যেহেতু নিচে আছে, তাহলে কিউ এর আলফাটা ওপরে উঠে যাবে আর কিউ এর পিটা নিচে নেমে যাবে। বোঝা গেছে? আচ্ছা এবার প্রথমটা যেটা কি বলেছে, এমপি, এমপি মানে হচ্ছে তোমার প্রোটন কণার আধান। প্রোটন কণার আধান যদি আমরা 1 এএমইউ ধরে নিই, 1 এএমইউ, আলফা কণা তার 4 গুণ, তাহলে 4 এএমইউ ইন্টু প্রোটন কণার যে আধান মানে এটা ভর, মানে প্রোটন কণার ভর যদি 1 এএমইউ আর আলফা কণার ভর হবে 4 এএমইউ। আচ্ছা এখানে যে আধানটা, আধানটা হচ্ছে প্রোটনের কত, প্রোটনের হচ্ছে +1 ই, আর তাহলে আলফার কত, আলফা হচ্ছে প্রোটনের দ্বিগুণ, তাহলে প্লাস হচ্ছে 2 ই। তাহলে সব যদি কাটাকাটি হয়ে যায়, দেখো এখানে ই কেটে যাবে, এমইউ এমইউ কেটে যাবে, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে এটা হয়ে যাবে 1/2, তাহলে আর পি ইজ টু আর আলফা এর ভ্যালু হয়ে যাবে 1:2। তাহলে প্রোটন এবং আলফা কণার যে বৃত্তগতির ব্যাসার্ধের মান হয়ে যাবে 1:2, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট 5-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক। 5-এর অঙ্কটা কি বলেছে, 5-এর অঙ্কটা দেখো এবার কোথায় গেল 5, একটি চুম্বকের মেরু শক্তি এম, চুম্বক ভ্রামক এম, চুম্বকটিকে দৈর্ঘ্য বরাবর সমান দৈর্ঘ্যের 2 টুকরো করা হয়েছে। কি বরাবর 2 টুকরো করা হয়েছে, দৈর্ঘ্য বরাবর সমান 2 টুকরো করা হয়েছে। এখন প্রত্যেক টুকরো চুম্বক ভ্রামক ও মেরু শক্তি কত হবে। এই হচ্ছে একটা চুম্বক, দণ্ড চুম্বক, এর মেরু শক্তি এম, এরও মেরু শক্তি হচ্ছে এম। বোঝা গেছে? আচ্ছা চুম্বকটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা এল। বোঝা গেছে? আমরা যদি দৈর্ঘ্য বরাবর থেকে 2 ভাগে ভাগ করি, 2 টুকরো করি, দেখো এরকমভাবে যদি 2 টুকরো করা হয়, তাহলে সেক্ষেত্রে যে দুটো চুম্বক তৈরি হবে, দণ্ড চুম্বক, এটা একটা তৈরি হবে এবং এটা একটা তৈরি হবে। আমি দুটো কেসই তোমাদের বলে দিচ্ছি। তাহলে দেখো এক্ষেত্রেও মেরু শক্তিটা এম হবে, এরও মেরু শক্তি এম হবে, এরও মেরু শক্তি এম হবে, এরও মেরু শক্তি এম হবে। আচ্ছা প্রথমটা চুম্বক ভ্রামক এম এর ফর্মুলা কত হবে, একটা মেরু শক্তি, এটা এল না বলে এদের ডিস্টেন্সটা আমি 2L নিয়ে নিচ্ছি, তাহলে এম ইন্টু কত হয়ে যাবে এটা, প্রথমে মেরু শক্তি এম ইন্টু 2L। আচ্ছা এখন যদি এরম বরাবর অর্ধেক করি, তাহলে এর হচ্ছে আমি যদি চুম্বক ভ্রামক এম ড্যাশ ধরি, একটা মেরু শক্তি ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্সটা অর্ধেক হয়ে গেছে এম ইন্টু এল, তাহলে এটাকে আমাদের কত হবে এম ইন্টু 2L করে এখানে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এম ইন্টু 2L মানে এম, তার নিচে কত হয়ে যাবে 2। মাথায় ঢুকেছে? তাহলে মাঝখান বরাবর যদি আমরা অর্ধেক করি, সেক্ষেত্রে নতুন চৌম্বক ভ্রামক হবে কত, নতুন চৌম্বক ভ্রামক হবে m/2, আর মেরু শক্তিটা কত হবে, মেরু শক্তি হয়ে যাবে তোমার, মেরু শক্তিটা হয়ে যাবে mই থাকবে। মাথায় ঢুকেছে? নতুন চৌম্বক ভ্রামক অর্ধেক হয়ে যাবে এবং মেরু শক্তিটা কী থাকবে, মেরু শক্তি mই থাকবে। এতটুকু যেন তোমাদের মনে থাকে। আচ্ছা অনেক সময় এরকম প্রশ্ন দেয়, চুম্বকটিকে এরকমভাবে না কেটে, চুম্বকটিকে এরকমভাবে না কেটে এরকম বরাবর কাটা হয়, পাতলা করে কাটা হয়। দেখো এইরকমভাবে পাতলা করে কাটা হয়। বোঝা গেছে? তখনও ডিস্ট্যান্স এল এবং চৌম্বকের মেরু শক্তি এম, এই যে মেরু শক্তি এম, এলটা না লিখে আমরা 2L নিচ্ছি। আচ্ছা এরকমভাবে কাটলে কীরকম দুটো জিনিস তৈরি হবে চুম্বক, একটা এরকম একটা সরু চুম্বক তৈরি হবে, আর একটা এখান থেকে এরকম চুম্বক তৈরি হবে, আর একটা সরু চুম্বক তৈরি হবে। আচ্ছা উভয়ের ক্ষেত্রে দেখো ডিস্ট্যান্সটা 2L রয়ে যাবে, ডিস্ট্যান্সটা কী রয়ে যাবে 2L, কিন্তু এদের মেরু শক্তি অর্ধেক হয়ে যাবে, এটার m/2 হয়ে যাবে, এটারও m/2 হয়ে যাবে, এটারও m/2 হয়ে যাবে, এটারও কত হয়ে যাবে m/2। তাহলে প্রথমটার মেরু চৌম্বক ভ্রামক m থাকলে কত হবে m ইন্টু হচ্ছে 2L, আর এখন নতুনটার চৌম্বক ভ্রামক যদি m ড্যাশ নাম দিই, m ড্যাশ নাম দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে কত m/2 ইন্টু হচ্ছে 2L, তাহলে m ইন্টু 12 m/2। উভয় ক্ষেত্রে যেমন খুশি করে কাটা হোক, তোমার দৈর্ঘ্য বরাবর কাটা হোক
তোমার প্রস্থ বরাবর কাটা হোক, যেমন বরাবর কাটা হোক, তোমার যে চৌম্বক ভ্রামকটা অর্ধেক হয়ে যাবে। বোঝা গেছে? এক্ষেত্রে মেরু শক্তিটা কত হবে? এক্ষেত্রে মেরু শক্তিটা প্রত্যেকের হয়ে যাবে, মেরু শক্তিটা হয়ে যাবে m/2। মাথায় ঢুকেছে? তাহলে এরকম মাঝখান বরাবর যদি কাটি তাহলে তার চৌম্বক ভ্রামক অর্ধেক হবে এবং মেরু শক্তি mই থাকবে। বোঝা গেছে? আর এরম যদি আড়াআড়িভাবে কাটি, আড়াআড়িভাবে কাটলে তোমার চৌম্বক ভ্রামক m/2 হয়ে যাবে, মেরু শক্তি কত হয়ে যাবে? মেরু শক্তিও m/2 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের কি কোশ্চেনটা বলেছিল? এখানে আমাদের কোশ্চেনটা চৌম্বকের মেরু শক্তি চৌম্বকটিকে দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর মানে কোন বরাবর কাটতে হবে? এখানে দৈর্ঘ্য বরাবর হচ্ছে তোমাদের এটা, একটা চৌম্বক এইটা যদি আমরা নিই, এইটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা দৈর্ঘ্য, আর এটাকে আমরা বলি প্রস্থ। তাহলে এই বরাবর যদি কাটি তাহলে প্রস্থ বরাবর, আর এই বরাবর যদি কাটি আমরা কি বরাবর কাটছি? দৈর্ঘ্য বরাবর কাটছি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, আমরা পেলাম এইটা আর এইটা অ্যান্সার। তাহলে কি অ্যান্সার পেলাম? m/2 আপন m/2। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট 6 দাগের যে প্রশ্নটা, আর 6 দাগের প্রশ্নটা বলছে একটি সলিনয়েডের দৈর্ঘ্য এবং পাক সংখ্যা দ্বিগুণ করা হলো, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই তাহলে নতুন সাবেশাঙ্ক কত হবে? তো 6 অঙ্কটা করতে গেলে আগে আমাদের সলিনয়েডের যে সাবেশাঙ্কের ফর্মুলা, সেই সলিনয়েডে আমাদের সাবেশাঙ্কের ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে। তো দেখো, এখানে সলিনয়েডের যে সাবেশাঙ্কটা যদি আমরা এল ধরি, এল এর মান কত হয়? এল এর মান হয় μ0 ইন্টু μr। সলিনয়েডটাকে যদি μr মিডিয়ামে রাখা হয় ইন্টু এন স্কোয়ার এ, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আপন এল। এবার কি কি বলেছে, কোনটা কোনটা বাড়ানো হয়েছে? বাড়ানো হয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই আছে, নতুন আর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, পাক সংখ্যা দুটো দ্বিগুণ করা হয়েছে। এখন নতুন যদি এল ড্যাশ হয় তাহলে μ0 μr সেম থাকবে, এন পাক সংখ্যা কত গুণ বেরিয়েছে? দ্বিগুণ। তাহলে পাক সংখ্যা হচ্ছে 2n, তার হোল স্কোয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম রাখা হয়েছে আর দৈর্ঘ্যটাকে দ্বিগুণ বাড়ানো হয়েছে, তাহলে 2l করা হয়েছে। তাহলে এখান থেকে এটা হবে μ0 μr, ওপর দিয়ে 4 বেরোবে ইন্টু 4n স্কোয়ার ইন্টু এ, আর নিচে তোমার হয়ে যাবে 2l। তাহলে কাটাগরি করে দুইটা সামনে চলে আসবে, μ0 μr এন স্কোয়ার এ আপন কত হয়ে যাবে? এল। তাহলে এই যে পুরো টার্মটা আছে, এই পুরো টার্মটাকে আমরা পুরোনো সাবেশাঙ্ক নাম দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে এল ড্যাশ পেয়ে যাচ্ছি 2 ইন্টু এল। তাহলে আগের চেয়ে সাবেশাঙ্ক কত গুণ বাড়বে? আগের থেকে সাবেশাঙ্ক দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? আগের চেয়ে সাবেশাঙ্ক দ্বিগুণ, অপশান সি এরটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? কোনটা সঠিক হবে? অপশান সি। আচ্ছা, নেক্সট, এরপর হচ্ছে আমাদের 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা বলছি এসি বর্তনীতে প্রযুক্ত প্রবাহমাত্রা ভোল্টেজের সমীকরণ দেওয়া আছে, পূর্ণচক্রে গড় ব্যয়িত ক্ষমতা কত হবে? তো 7 অঙ্কটা পূর্ণচক্রে গড় ব্যয়িত ক্ষমতা, গড় ক্ষমতা কত হয়? E0 I0 আপন 2 ইন্টু হচ্ছে cos ফাই। ঠিক আছে, cos ফাই হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের যে মধ্যবর্তী কোণ। বোঝা গেছে? কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ হচ্ছে cos ফাই। তাহলে এখানে আমরা দেখো ফাই বের করতে গেলে ফাই ইকুয়াল টু কত হবে? বড় মানে যে ফেজ ডিফারেন্স দুটো আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে ওমেগা টি প্লাস হচ্ছে π/3 মাইনাস হচ্ছে ওমেগা টি প্লাস π/6। তাহলে দুজনের যদি ফেজ ডিফারেন্স আমরা মাইনাস করি তাহলে ওমেগা টি কেটে যাবে, তাহলে π/3 মাইনাস π/6 পড়ে থাকবে। তাহলে এখানে যদি লসাগু করি কত আমাদের বেরোবে? 6 π/6 বেরোবে। সঠিক অ্যান্সার কত বেরোবে? π/6। তাহলে এখান থেকে এভারেজ ক্ষমতা কত হবে? ই জিরোর মান কত? প্রবাহমাত্রা এটা, আর এইটা হচ্ছে সমীকরণ। ই জিরোর মান হচ্ছে এটা, ই জিরোর মান 10। আচ্ছা, আই জিরোর মান কত? আই জিরোর মান হচ্ছে 20। আই জিরোর মান আমরা বসিয়ে দিচ্ছি 20 আপন 2 ইন্টু কস অফ π/6। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? ই জিরোর জায়গায় 10, আই জিরোর জায়গায় 20, 2 দিয়ে ভাগ করে কস অফ π/6। তাহলে হয়ে যাবে তোমাদের এখানে কত? 2 দিয়ে কাটে 2, 5 এ 10। দেখো 2 দিয়ে কাটাকাটি করলে 2 10 এ 20, তাহলে 10 10 হবে 100। আর cos π/6 মানে হচ্ছে তোমার √3 আপন 2। তাহলে কাটাকাটি করলে 50 √3, সঠিক আনসার হয়ে যাবে 50 √3। পি এভারেজ হয়ে যাবে 50 √3। দেখো এখানে কোনো অপশানই নেই, সঠিক আনসার হয়ে যাবে তোমাদের 50 √3। আচ্ছা, নেক্সট আমাদের 8 অঙ্কটা একটা তড়িৎচুম্বক তরঙ্গের সমীকরণ দেওয়া আছে চুম্বক ক্ষেত্রের,
সেখান থেকে আমাদের বের করতে হবে এটা কী ধরনের তরঙ্গ। তার মানে আমরা ল্যামডা যদি বের করে নিই সেটাই হয়ে যাবে। আচ্ছা, টি এর সাথে যেটা থাকে সেটা ওমেগা, আর হচ্ছে তোমার এক্সের সাথে যেটা থাকে, এক্সের সাথে যেটা থাকে সেটাকে বলে কে, ওয়েভ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, কে এর মানটা কত বলে দিয়েছে, কে এর মানটা হচ্ছে 0.5 ইন্টু 10⁻³ কে এর মান আমরা জানি 2π/ল্যামডা ইকুয়াল টু 0.5 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে ল্যামডার মান পেয়ে যাবো 2π/0.5 ইন্টু 10⁻³ বোঝা গেছে, এই রেঞ্জের মধ্যে। তাহলে যদি এটা আমরা ভাগ করি, ভাগ করলে হয়ে যাবে দেখো 1.25 ইন্টু 10⁻⁻4 এত মিটার। তো এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। এটা কার তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য, বোঝা গেছে। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের, অপশান সি মাইক্রোওয়েভের সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট বলেছে 9টা, বায়ুতে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, একে জলে ডোবালের ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে। তো যেহেতু দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তাহলে সঠিক অ্যান্সার এটা 20 সেন্টিমিটারই হয়ে যাবে। আচ্ছা, তারপরটা কি বলেছে দেখো, 10এর প্রশ্নটা কি বলেছে, বলছে আলোর তীব্রতা নির্ভর করে কার ওপর, তো আলোর তীব্রতা বিস্তারের ওপর নির্ভর করে, কম্পাঙ্কের ওপর নির্ভর করে, পর্যায়কালের ওপর নির্ভর করে, তো এখানে সব কটির ওপরই নির্ভর করে, বোঝা গেছে। এবার হচ্ছে আমাদের 11 প্রশ্ন। 11 প্রশ্নটা কি বলেছে, ই শক্তির একটি ফোটন একটি আদর্শ প্রতিফলকে লম্বভাবে পড়ে এবং একই পথে প্রতিফলিত হয়ে যায়, তাহলে ভরবেগের পরিবর্তন কত। দেখো, এটা যদি আদর্শ প্রতিফলক হয়, একটা ফোটন এরকমভাবে আসলো, তাহলে আসার সময় ভরবেগটা যদি প্লাস পি হয়, যখন সে চলে যাচ্ছে তখন ভরবেগটা হবে মাইনাস পি, যেহেতু ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা জানি আদর্শ প্রতিফলকের ওপর যদি একটা ফোটন এসে পড়ে, তার ভরবেগ হয় ই/সি, তার ভরবেগ কত হয় ই/সি। আচ্ছা, আসা এবং যাওয়াতে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু পি, যে আমাদের ফাইনাল পি এফ মাইনাস হচ্ছে পি ইনিশিয়াল, এটাকে আমরা ডেল্টা পি নাম দিচ্ছি। তাহলে ডেল্টা পি কত পেয়ে যাচ্ছি, পি এফ ফাইনাল হচ্ছে মাইনাস পি মাইনাস অফ প্লাস পি, তাহলে এখানে -2p। যদি মড ভ্যালু বের করি, ভরবেগের পরিবর্তন হয়ে যাবে +2p, বোঝা গেছে, মাইনাসের মড হয়ে যাবে +2p। আচ্ছা, পি এর মান কত, পি এর মান হচ্ছে আমাদের ই/সি, দেখো ওপর আমরা বের করে রেখেছি ই/সি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2E/সি, অপশান এ এটা সঠিক অ্যান্সার। অর্থাৎ একটা আদর্শ প্রতিফলকের ওপর যদি একটা ফোটন এসে পড়ে এবং সে যদি আবার ফিরে যায়, সেক্ষেত্রে তার ভরবেগের পরিবর্তন হয়ে যাবে তোমাদের 2E/সি, অপশান এ এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হচ্ছে 12 থেকে যে কোশ্চেনটা বলছে, হাইড্রোজেন বর্ণালীর বামা শ্রেণীর ক্ষেত্রে দীর্ঘতম এবং হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। আগে দীর্ঘ আছে, তারপর হ্রস্ব। তো 12 অঙ্কটা করতে গেলে আমরা যেটা করব, যে হাইড্রোজেন বর্ণালীর যে বামার শ্রেণী, সেই বামার শ্রেণীর ক্ষেত্রে আমাদের ল্যামডার ফর্মুলা হয় 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। এন এর মানটা কত থেকে শুরু হবে, n ইকুয়াল টু 2 এর পর 3 4 ডট ডট দিয়ে শুরু হয়ে ইনফাইনাইট পর্যন্ত যাবে। আর কি, আর হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যার মান 1.09 ইন্টু 10⁻7, কিন্তু এখানে আমাদের মানের দরকার নেই। তাহলে যখন আমরা ল্যামডাটা ম্যাক্সিমাম পাবো, দেখো দীর্ঘতম বলছে ল্যামডা ম্যাক্সিমাম তখনই পাবো, তরঙ্গ দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম তখনই পাবো যদি এটা 3 নম্বর কক্ষ থেকে আসে। ল্যামডাটা ম্যাক্সিমাম তখনই হবে যদি হচ্ছে এন এর মানটা 3 হয়। এন এর মানটা কত হয়, এন এর মানটা 3 হয়। তাহলে আমরা এখানে 1/λ ম্যাক্স কত বসাতে পারি, আর ইন্টু 1/2² মাইনাস 1/3²। তাহলে এখানে আর আমাদের লসাগুটা কত হয়ে যাবে, 1/4 মাইনাস হচ্ছে 1/9। তাহলে এখানে আর ইন্টু 4×9 36, আর 4×9 9 মাইনাস 4, তাহলে এটা কত হয়ে যাবে তোমার 5/36। তাহলে এখানে ল্যামডা ম্যাক্সের ভ্যালু আমরা কত পেলাম, ল্যামডা ম্যাক্সের ভ্যালু পেলাম 36/5 বোঝা গেছে। আচ্ছা, এবার ল্যামডা মিনিমাম তখনই পাবো, ল্যামডা মিনিমাম তখনই পাবো যখন এন এর মানটা ইনফাইনাইট হবে। তাহলে এই ক্ষেত্রে ল্যামডা মিনিমাম কত পাচ্ছি আমরা, ল্যামডা মিনিমাম পাচ্ছি আর ইন্টু 1/2² মাইনাস 1/∞²। তাহলে এখান দিয়ে r/4, তাহলে ল্যামডা মিনিমাম কত হয়ে যাবে 4/r, 4/r। ইনফাইনাইট মানে কত, 1/∞ মানে 0। এবার দুজনের অনুপাত যদি আমরা বের করে নিই, ল্যামডা ম্যাক্স ইজ টু হচ্ছে ল্যামডা মিন, তাহলে এর অ্যান্সার কত পেয়ে যাব, এর অ্যান্সার পেয়ে যাব 36/5r ইজ টু 4/r।
দেখো মনে মনে আর আর কেটে যাবে, তাহলে হয়ে যাবে 36:5 তাহলে 4 দিয়ে কাটাবে 4 9 36, 4 5 20, 9:5 হচ্ছে সঠিক অ্যান্সার। তো আমাদের কোন অ্যান্সারটা সঠিক হয়ে যাবে? 9:5, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট, অর গেটের আউটপুটকে আমরা ন্যান্ড গেটের দুটি ইনপুট হিসাবে ব্যবহার করলে, দেখো অর গেটের আউটপুট, তো আমরা একটা অর গেট এখান দিয়ে নিয়ে নিচ্ছি। এই যে অর গেটের আউটপুটটা আমরা পাচ্ছি, এটাকে ন্যান্ড গেটের ইনপুট হিসাবে যদি আমরা ব্যবহার করি, ন্যান্ড গেটের ইনপুট হিসাবে ব্যবহার করলে আমরা কি পাবো, কি গেট পাবো? আচ্ছা দুটো ইনপুটই সেম নিচ্ছি, এটাও এ নিচ্ছি, এটাও এ নিচ্ছি। তাহলে অর গেটের ক্ষেত্রে আমরা কত আছে, বি নিয়েই তোমাদের করি, তাহলে এটা অর গেটে হয়ে যাবে a+b। আচ্ছা যখন এই ন্যান্ড গেটে প্রবেশ করছে, তাহলে যে এটা পাবো এটা হয়ে যাবে a+b এর বার, a+b এর বার, বা এই a+b পুরো জিনিসটাকে আমি সি হিসাবে যদি ধরি, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি বার। a+bটাকে যদি আমি সি ধরি, তাহলে এটার বার হয়ে যাবে। তাহলে বার মানে কি, আমাদের কোন গেট হিসাবে কাজ করবে? এটা নট গেট হিসাবে কাজ করবে। কোন গেট হিসাবে কাজ করবে? তো আমাদের নট গেট হিসাবে কাজ করবে। বোঝা গেছে? আচ্ছা 14 অঙ্কটা কি বলেছে? 14 অঙ্কটা বলেছে আমাদের 10 মেগাহার্জ কম্পাঙ্কের তরঙ্গ বিকিরণের জন্য অ্যান্টেনার ন্যূনতম দৈর্ঘ্য বলেছে। তাহলে অ্যান্টেনার ন্যূনতম দৈর্ঘ্য যদি এল হয়, এল ইকুয়াল টু λ/4 হয়, ন্যূনতম দৈর্ঘ্য বের করতে গেলে ল্যামডাকে 4 দিয়ে ভাগ করতে হয়। ল্যামডাকে কত দিয়ে ভাগ করতে হয়? 4 দিয়ে। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি সি ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। ল্যামডার মানটা কত হয়ে যাবে? সি আপন এন। আচ্ছা সি এর মান হচ্ছে 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। আচ্ছা এন কম্পাঙ্ক 10 কত হার্জ বলেছে? মেগা হার্জ। তাহলে 10 × 10⁶ এত মিটারে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কাটাকাটি করলে এটা হয়ে যাবে 30 মিটার। তাহলে এখান দিয়ে এল এর মানটা আমরা কত পেয়ে যাবো? 30/4 ইকুয়াল টু হয়ে যাবে 7.5 মিটার। ন্যূনতম চেয়েছে 7.5, এর বেশি হলে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর চেয়ে যদি কম হয় হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে 7.5। বোঝা গেছে? আচ্ছা নেক্সট, তারপর আমাদের সেকশন 2 এর প্রথম কোশ্চেন কি বলেছে? ভূচুম্বক ক্ষেত্রের একেরটা একের প্রশ্ন, ভূপৃষ্ঠে কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য উলম্ব উপাংশের 1/√3 গুণ। অনুভূমিক প্রাবল্যটা উলম্ব উপাংশের কত গুণ? 1/√3 গুণ। তাহলে আমাদের কি বিনতি কোণ? তো বিনতি কোণ যদি ফাই হয়, দেখো আমাদের কি জানি বিনতি কোণের ফর্মুলা ট্যান ফাই, ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ বিভি, আর হরাইজন্টাল, এইচ মানে হরাইজন্টাল, এই দিকের উপাংশটা হচ্ছে বিভি, আর এই দিকের উপাংশটা হচ্ছে বিএইচ, হরাইজন্টাল উপাংশ। কে কোণটার কত গুণ বলেছে? ভার্টিক্যালিটা যেটা বলছে অনুভূমিক প্রাবল্যটা উলম্বর 1/√3, উলম্ব মানে 1/√3 ইন্টু বিভি, এটা বলে দিয়েছে। বোঝা? হরাইজন্টালটা ভার্টিক্যালের 1/√3 গুণ। তাহলে এখানে আমাদের ট্যান ফাই কত হবে? ট্যান ফাই হয়ে যাবে, আমরা বিভি এ যাই, বিভি রেখা দিই, বিএইচ এর জায়গায় 1/√3 ইন্টু বিভি বসে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো ট্যান ফাই ইকুয়াল টু হচ্ছে √3, √3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি। তো উভয় দিক দিয়ে ট্যান উঠে গেলে ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বিনতি কোণের মান কত হয়ে যাবে? বিনতি কোণের মান 60 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা নেক্সট, অথবারটা কি বলে? যে বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ এসআই পদ্ধতিতে। তো বায়ো-সাভার্ট সূত্রের ভেক্টর রূপ এসআই পদ্ধতিতে যদি আমরা উল্লেখ করি, তাহলে এখানে আমাদের ডেল্টা বি যে ফর্মুলা, এটা হয়ে যাবে তোমাদের μ0 আপন হচ্ছে 4 পাই ডেল ক্রস, এখান থেকে তোমাদের আর হয়ে যাবে আপন এখান থেকে r³। বোঝা গেছে? এত টেসলা, যেহেতু এসআই পদ্ধতিতে বলেছে এককটা দিবে μ0/4 পাই ডেল ক্রস আর আপন r³। আচ্ছা তারপরে 2 কোশ্চেনটা বলছে এসি বর্তনীতে ক্ষমতাবিহীন প্রবাহ বলতে কি বোঝো? দেখো এসি বর্তনীতে ক্ষমতাবিহীন প্রবাহ বলতে বোঝায় কি, 3-এরটা আমি এটা ভাষায় দিয়ে লিখে দিচ্ছি, তোমরা শুনে না আমার কথাটা শুনে। যে সমস্ত বর্তনীতে যে সমস্ত বর্তনীতে তড়িৎচালক বল এবং প্রবাহমাত্রার মধ্যে প্রবাহমাত্রা এর মধ্যে দশা পার্থক্যটা কত হয়? π/2 হয়, দশা পার্থক্য π/2 হয়। সেই বর্তনীগুলিতে
সেই বর্তনীগুলিতে ক্ষমতা গুণক বা যাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর cos ফাই, বোঝা গেছে, এর মান কত হয়? এর মান শূন্য হয়। এর মান কত হয়? শূন্য হয়। বোঝা গেছে, এর মান শূন্য হয়। সেই বর্তনীর প্রবাহ মাত্রাকে আমরা সেই বর্তনীর যে প্রবাহ মাত্রা, সেই বর্তনীর প্রবাহ মাত্রাকে বলা হয় ক্ষমতাবিহীন প্রবাহ। বলা হয় ক্ষমতাবিহীন প্রবাহ। ক্ষমতাবিহীন প্রবাহ। মাথায় ঢুকেছে? এটা তোমরা লিখে দিলেই তোমাদের নাম্বার পেয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 3-এর যে কোশ্চেনটা। 3-এর প্রশ্নটা কি বলেছে? 3-এর প্রশ্ন বলছে 1.5 প্রতিসরাঙ্কের কোনো একটি কাঁচ মাধ্যমে আলোক রশ্মির সমাবর্তন কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? তাহলে কি কোণে আপতিত হয়? সমাবর্তন কোণে আপতিত হয়। তাহলে সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? তো চলো এই অঙ্কটা করা যাক। এরপর আমার হচ্ছে কতটা করবো? 3-এরটা। দেখো 3-এর অঙ্কটা। আলোক রশ্মি কি কোণে আপতিত হয়? সমাবর্তন কোণে। তাহলে সমাবর্তন কোণের ক্ষেত্রে আমরা বুস্টারের ফর্মুলা কি জানি? বুস্টারের ফর্মুলা জানি মিউ ইকুয়াল টু ট্যান অফ থিটা পি, সমাবর্তন কোণ। ছবিটা আমি একটু এঁকে দিই, যে একটা অসমাবর্তিত আলো যদি আসে, সমাবর্তন কোণে যদি আপতিত হয়, এখানে এটা থিটা পি যদি কোণে আপতিত হয়, এটা হচ্ছে অসমাবর্তিত আলো। কি বর্তিত আলো? অসমাবর্তিত আলো। এরকম যদি আপতন কোণে আপতিত হয়, ছবিটা মোটামুটি তোমরা বুঝে নাও বইয়ের সাথে। তাহলে এরা কি হয়েছে? সমতল সমবর্তিত আলোক রশ্মি রূপে নির্গত হবে। এরকমভাবে নির্গত হবে, সমবর্তিত আলোক রশ্মি রূপে নির্গত হবে এরকমভাবে। বোঝা গেছে? আর এইদিকে যেটার প্রতিসরণ হবে তোমাদের এই হিসাবে প্রতিসরণ হয়ে যাবে। তখন আমরা যে কোণগুলো যাকে বলি, দেখো এটা থিটা পি হলে এটাকে আমরা বলি থিটা আর। আর এই কোণটা কত ডিগ্রি হয়? এই কোণটা হয় 90 ডিগ্রি। এটা থিটা পি হলে এটাও কত হবে? থিটা পি। তাহলে এখান থেকে থিটা আর ইকুয়াল টু কত হয়ে যাবে? থিটা আর ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা পি। তো এই দুটো আমাদের রিলেশন আমাদেরকে জানতে হবে। তাহলে সমবর্তন কোণে আপতিত হয়েছে, সমবর্তন কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ জানতে চেয়েছে। তাহলে এখানে থিটা পি এর মান কত হবে? থিটা পি হয়ে যাবে ট্যান ইনভার্স মিউ। তো ট্যান ইনভার্স মিউ এর মানটা কত হয়েছে? 1.536। তো এটা যদি তোমরা ক্যালকুলেটারে বসাও তাহলে পেয়ে যাবে এটা 56 ডিগ্রি 56 মিনিট। তাহলে এখান থেকে যদি থিটা আর আমরা বের করি, থিটা আর হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 56 ডিগ্রি 56 মিনিট। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা যে ভ্যালুটা পেয়ে যাবে সেটা হয়ে যাবে 33 ডিগ্রি 4 মিনিট। কত ডিগ্রি? 33 ডিগ্রি 4 মিনিট অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী যে কোশ্চেন বলেছে 4-এরটা, এই সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করতে হবে। তো বাইনারিতে প্রকাশ করতে গেলে দেখো, যদি এই 101কে আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে এটাকে আমাদের ভেঙে নিতে হবে। 101কে কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। 2 50-এ 100 পড়ে থাকবে 1। 2 দিয়ে 25-এ 50 পড়ে থাকবে 0। 2 12-ই 24 পড়ে থাকবে 1। 2 6-এ 12 পড়ে থাকবে 0। আর 2 3-এ 6, 2 3-এ 6 পড়ে থাকবে 0। 2 1-এ 2 পড়ে থাকবে 1। আবার একটা 2 0 0 পড়ে থাকবে 1। তাহলে এই দিক থেকে আমরা অ্যান্সারটা লিখব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 101 এইটা টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 1 1 0 0 1 0 1 এইটা টু দি পাওয়ার 2। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত হলো? 1 1 0 0 101 হোল টু দি পাওয়ার 2। এটা হচ্ছে আমাদের বাইনারিতে প্রকাশ হয়ে গেল। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে? ন্যান গেটের আমাদের সত্য সারণী লিখতে হবে। অথবাটা কি বলেছে? অথবাটা আমাদের ন্যান যে গেট, ন্যান গেটের সত্য সারণী লিখতে হবে। তো 4-এর যদি অথবাটা আমরা করি, দেখো ন্যান গেটের সিম্বল হয় ওয়াই, আউটপুট ইকুয়াল টু এ বি বার, এটা আউটপুট হয়। আর যদি এখান থেকে দেখো আমি ছবিটা এঁকে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের ন্যান গেট। এখানে একটা টুপি বসিলাম, এখানে এ দিলাম, বি দিলাম, ওয়াই যে আউটপুটটা পাবো এটা হয়ে যাবে এ বি অ্যান্ড গেট। অ্যান্ড গেটের অর যদি করে দিই আমরা ন্যান গেট পেয়ে যাবে। অ্যান্ড গেটের সাথে একটা নট গেট যোগ করে দিল। তাহলে এখান থেকে এ বি আর ওয়াই এর আউটপুটটা কী হয়ে যাবে?
তো 0 0 1 1 0 1 0 1 এগুলো আমরা ইনপুট দিলাম। দেখো প্রথমে 0 0 বসালে কত, গুণ করলে 0 হবে, তার বার মানে 1। 0 1 গুণ করলে এবিতে 0 1 বসালেও কত হবে, 0 হবে, তার বার হয়ে যাবে কত, 1। 1 0 1 হবে। আচ্ছা 1 1 গুণ করলে কত হবে, 1, তার বার কত হয়ে যাবে, 0। তো এইটাই হচ্ছে ট্রুথ টেবিল তোমাদের কোন গেটের, ন্যান্ড গেটের। বোঝা গেছে? তো ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের সম্পূর্ণ সায়েন্সের 18 নম্বর পেজের ক্লাস 12 ফিজিক্সের আলোচনা। পরের দিন আমরা নেক্সট ভিডিওতে আবার পরবর্তী পেজটা আপলোড করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়তে থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।